কালো জাদু নিয়ে যত গল্প পড়ি কিংবা শুনি, ততই আমার আপনজনের উপর থেকে বিশ্বাস যেন উঠেই যাচ্ছে। আজকের গল্পটা ঠিক সেরকমই একটা গল্প। জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। আমি ওসমান, ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামের এক প্রভাবশালীর ছেলে। আমার বাবা সে এলাকার একজন মাননীয় ব্যক্তি ছিলেন। পরিবারে আমার আব্বু আম্মু ছাড়া আর কেউ নেই। ছোট থেকে আমি মায়ের আদর যত্ন এবং বাবার কড়া শাসনে বড় হয়েছি। বাবা সবসময় আমাকে একটা কথা বলতেন, আমার যত সহায় সম্পদ আছে এ সবই তোমার, কিন্তু যে সম্মান এবং মর্যাদা আমি অর্জন করেছি এটা তোমার না। এই সম্মান এবং মর্যাদা তোমাকে ধরে রাখতে হবে। এমন কোনো কাজ করবে না যাতে তোমার সম্মানে ঠুনকো পরিমাণও দাগ লাগে। বাবার এইসব বড় বড় কথা আমি কখনোই বুঝতাম না, কারণ তখন আমি ছিলাম একটা দুরন্ত বালক। হেসে খেলে খুব ভালো দিন কাটছিল আমার। আমাদের গ্রাম থেকে কয়েকটা গ্রাম পরেই ছিল আমার বড় চাচার বাড়ি। যদিও তারা আমাদের মতো স্বাবলম্বী ছিল না, কিন্তু চাচি আমাকে যথেষ্ট আদর করতেন। তাই মাঝে মধ্যে আমি ওদের ওখানে বেড়াতে যেতাম। এমনই একদিন চাচার বাড়িতে বেড়াতে আসি। চাচি জানালো চাচা বাসায় নেই, জরুরি কাজে শহরে গেছেন। তাই সেদিন ওখানেই থেকে যাই। কিন্তু মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। লক্ষ্য করলাম কেউ দ্রুত দরজা দিয়ে বের হয়ে গেল। কাপড় দেখে আমার চাচির মতো মনে হলেও সেদিকে পাত্তা দিলাম না, কারণ কোনোভাবে আমার বৃদ্ধ আঙ্গুলটা কেটে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত পড়ছিল। কোনো রকম একটা কাপড় দিয়ে আঙ্গুলটা বেঁধে বাইরে গিয়ে দেখলাম কেউ নেই। তাই দরজা দিয়ে সেভাবে ঘুমিয়ে পড়লাম। পরদিন চাচিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে উনি জানালেন, আমি কেন এত রাতে তোমার ঘরে যাব? তুমি হয়তো ঘুমের ঘুরে ভুল দেখেছ, আর তোমার হাত হয়তো কোথাও খোঁচা লেগে কেটে গেছে। বাদ দেও ওইসব কথা। তোমার জন্য আমি পায়েস রান্না করেছি, হাত মুখ ধুয়ে খেতে আসো। বিষয়টা নিয়ে আমি তেমন ভাবলাম না। সেদিন বিকাল পর্যন্ত তাদের সাথে সময় কাটিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু এবার আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম। চাচি তাদের বাড়ির রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখছিলেন এবং কেমন একটা অদ্ভুত চাউনি দিচ্ছিলেন। এমনটা আগে কখনো করেননি চাচি। চাচার সাথেও আর দেখা হয়নি। উনি তখনও শহর থেকে ফিরেননি। সে যাই হোক, বাড়িতে এসে গোসল সেরে আমি রাতের খাবার খেতে গেলাম। তবে কিছুই খাবার মুখে নিতে পারলাম না, কারণ পেট একদম ভরা। পানিটুকু খাওয়ার মতো জায়গা নাই। কিন্তু আমি সেই দুপুরে চাচিদের বাসায় দুধ কলার ভাত খেয়েছিলাম, এরপর আর কিছুই খাইনি। তাহলে এখনো কিভাবে পেট ভরা? এসব ভাবতে ভাবতে হাত মুখ ধুতে চলে গেলাম। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে ঘুম চলে আসলো। ফজরের কিছুক্ষণ আগে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙলো। আম্মু নামাজের জন্য ডাকছেন। আম্মু প্রতিদিনই এটা করে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলাম আমার ঘরটা কেমন ধোঁয়ায় ভরা এবং আগরবাতির গন্ধ ছড়িয়ে আছে চারদিকে। আর ঘরের মেঝেতে কিছু একটা রাখা। ঘুম কাটিয়ে উঠতে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। কোথাও কিচ্ছু নেই। আম্মু তখনও ডেকেই যাচ্ছেন। নামাজ পড়ে আম্মুর সাথে বাগানে হাঁটতে হাঁটতে দিনটা শুরু করলাম। সারাদিন বেশ ভালোই কাটলো, কিন্তু তেমন কিছুই খেতে পারলাম না। খাওয়ার প্রতি আমার কেমন একটা অরুচি চলে এসেছে। রাতে হালকা খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। অনেক দিন হয় বইগুলো ছুঁয়েও দেখিনি। বাবা জানলে আমাকে শেষ করেই ফেলবেন। রাতে প্রায় 12:15টার দিকে ঘুমিয়ে পড়লাম। কাশতে কাশতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। অনুভব করলাম ঘরটা আবার কেমন ধোঁয়ায় ভরা এবং আগরবাতির সেই গন্ধ। উঠে বসতে গিয়ে লক্ষ্য করলাম ঠিক আমার পায়ের কাছে কাফনি মোড়ানো একটা দেহ রাখা। ভয়ে এক ছিটকে খাট থেকে নেমে পড়তে সব স্বাভাবিক হয়ে গেল। কোথাও কিচ্ছু নেই। চারপাশ নিস্তব্ধ। দেয়াল ঘড়ি থেকে একটু একটু আলো আসছে। একটু পরেই ফজরের আজান দিবে, তাই আর ঘুমালাম না। অজু শেষ করে জায়নামাজে বসে পড়লাম। আজকের দিনটাও আম্মুর সাথে বাগানে শুরু হলো। আম্মুকে আর এ বিষয়ে কিছুই জানালাম না। আজ যেন আমার খাবার গলা দিয়ে নামছেই না। খেতে গেলেই মনে হচ্ছে পেট ভরা। সারাদিনও কিছু খেতে পারলাম না পানি ছাড়া। বিষয়টা হয়তো আম্মু লক্ষ্য করেছেন, তাই রাতে আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, তোমার শরীর কি ঠিক আছে? কোনো সমস্যা হচ্ছে কি? আমি কিছু বলতে গিয়েও না সূচক উত্তর দিলাম। আম্মু কিছুক্ষণ আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আম্মুকে কাছে পেয়ে আমি কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। আজকেও সে আগরবাতির গন্ধে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম অবস্থায় হাত দিয়ে আম্মুকে খুঁজলাম। আম্মু আমার পাশেই শুয়ে আছেন। আম্মুকে জড়িয়ে ধরলাম, কিন্তু আম্মুর শরীর কেমন অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে আছে। আম্মুর দিকে ফিরতেই একটা গতকালের কাফনে মোড়া দেহ ঠিক আমার পাশের বালিশে শুয়ে আছে। আমার শির ধারা পর্যন্ত কুজো হয়ে গেল। নিজের সর্বশক্তি দিয়ে একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরদিন দুপুরবেলা। পাশে আম্মু কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে জড়িয়ে ধরলেন। আমিও স্বাভাবিক হয়ে উঠে বসলাম। পাশে আমাদের পারিবারিক হুজুর এবং ডাক্তার উপস্থিত ছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছিল। আমি তাদের পূর্বের সব ঘটনা খুলে বলি। হুজুর বললেন হয়তো কারো নজর লেগেছে। আমি কিছু পানি পড়া দিয়ে যাচ্ছি, সকাল সন্ধ্যা ঘরে ছিটিয়ে দিবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ডাক্তারও তার কিছু ফর্মালিটি কাজ করে চলে গেলেন। দুপুরে আম্মু খাবার নিয়ে আসলেন, কিন্তু এক ফোঁটা খাবারও আমি খেতে পারলাম না। মুখে নিলেই বমি চলে আসতো। এমনকি আজ আমি পানিও খেতে পারলাম না। আম্মুকে যথেষ্ট চিন্তিত দেখালো। আমি নিজেও বুঝতে পারছিলাম না এগুলো কি হচ্ছে। সন্ধ্যার পর থেকে একটা গন্ধ আমার নাকে আসতে লাগলো।
না, সে আগরবাতির গন্ধ না, এটা অন্যরকম একটা পচা গন্ধ। এরকম গন্ধ আমি আগে কখনো অনুভব করিনি। রাতে আম্মু খাবার নিয়ে এসে বললেন, তোমার ঘরে এটা কিসের গন্ধ, ঢোকাই যাচ্ছে না। আম্মু আমাকে তার ঘরে নিয়ে গেলেন, কিন্তু গন্ধটা আমি এখনো অনুভব করতে পারছিলাম, যেন আমার সাথে সাথে গন্ধটা এই ঘরে চলে এসেছে। যাই হোক, রাতে তেমন কিছু খেতে পারলাম না। বিগত কয়েকদিন ধরে খাওয়া দাওয়া ঠিক মতো না হয় আমার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই বিছানা গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজও আমার ঘুম ভেঙে গেল সে আগরবাতির গ্রানে। ঘর আগের মতো ধোঁয়াময় এবং মেঝেতে সে দেহটা রয়েছে, তবে আজকে দেহের মুখের বাঁধনটা খোলা, তাই চেহারা দেখা যাচ্ছে। খুব পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। আমি এক দৃষ্টিতে দেহটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আম্মু নড়াচড়ায় আমার হুঁশ ফিরল। আম্মু ঘুম থেকে উঠে বমি করতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন, এত বাজে গন্ধ, আমার নাড়ি বুড়ি বের হয়ে আসছে। উনি ঘর থেকে বের হয়ে গেলেন, বাবাকে ডেকে নিয়ে আসলেন। বাবা গন্ধটা উপলব্ধি করতে পারলেন। আম্মু আর বাবা মিলে আমাকে বসানোর চেষ্টা করলেন। এবার আমরা তিনজনে অনুভব করলাম গন্ধটা ঘর থেকে নয়, আমার আশপাশ থেকে আসছে। কারণ আমি যেখানেই যাচ্ছি গন্ধটা সেখান থেকে পাওয়া যাচ্ছে। তারা দুজনে আমার থেকে দূরে গিয়ে বসে রইলেন। দেখলাম দুজন চোখে চিন্তিত, অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। কিন্তু গন্ধটা আমার কাছে খারাপ লাগছে না, পরিচিত একটা গন্ধ বলে মনে হচ্ছে। এবং আম্মু আর বাবার সামনে আমি সেই দেহটাকে দেখতে পাচ্ছিলাম, ঠিক একইভাবে বসার ঘরে মেঝেতে রাখা আছে। আম্মুকে উদ্দেশ্য করে বললাম, আম্মু দেখো, মেঝেতে একটা দেহ রাখা, এটা কার দেহ? আম্মু চোখে পানি লুকিয়ে বললেন, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি দেহটার দিকে তাকিয়ে রইলাম, কিছুতেই চোখ সরাতে পারলাম না সেখান থেকে। যেন এক অজানা শক্তি আমাকে দেহটার দিকে নিয়ে যাচ্ছে। ফজরের নামাজ শেষ করে বাবা বের হয়ে পড়লেন। আম্মু তখনও দূরে বসে আমাকে দেখেই যাচ্ছেন। কিছুক্ষণ পরে বাবা ফিরে আসলেন আমাদের হুজুরকে নিয়ে। হুজুর ঘরে ঢুকতে বললেন, আপনার বাড়িতে দেহ পচা গন্ধ আসছে কেন? শুনে আম্মু ও বাবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হুজুর নিজের নাক মুখ একটা কাপড় দিয়ে বেঁধে আমার কাছে আসলেন। জিজ্ঞেস করলেন আমার কি হয়েছে, শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি কোনো কথাই বললাম না, মূলত বলতে পারলাম না। খাওয়া দাওয়ার সাথে সাথে কথা বলার ইচ্ছেটাও চলে গেছে আমার। হুজুর অনেকক্ষণ আমার পাশে বসেছিলেন, অনেক দোয়া দুরুদ পড়লেন, কিন্তু আমি কিছুই বললাম না। এক পর্যায়ে চলে গেলেন। আম্মু ও বাবা আমাকে আমার ঘরে নিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে সে দেহটা দৃশ্যমান হয়ে উঠল, ঠিক প্রথম দিনের মতোই মেঝেতে রাখা। তবে আজ দেহটার গায়ে অনেক পোকা এবং গায়ের মাংস জোরে জোরে যাচ্ছিল। বিছানায় শুয়ে শুয়ে আমি যেন কবরের জীবন দেখতে পাচ্ছিলাম। ঘুটঘুটে অন্ধকার একটা রুম, পাশে কাফনে মোড়ানো দেহ, আর সারা ঘরে সে দেহ পচা গন্ধ। আমার নিজের অবস্থা এই দেহটার মতোই। বিগত কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, পানি পর্যন্ত খেতে পাচ্ছি না। শরীর একদম শুকিয়ে গেছে, শরীরের অনেক জায়গায় খুব চুলকাচ্ছে। মনে হচ্ছে যেন একদল পোকা আমার শরীর খাচ্ছে। আবার শরীর থেকে সে অদ্ভুত পচা গন্ধও আসছে। আম্মু বাবাও কাছে আসতে পারছে না। আমি যেন জীবন্ত একটা দেহ হয়ে আছি। বিকালে বাবা আমার ঘরে আসলেন, আমাকে দেখি তার চোখে পানি ভরে গেল। ততক্ষণে আমি যেন মৃতপ্রায় হয়ে গিয়েছি। কোনো অনুভূতি কাজ করছিল না আমার মধ্যে। একদম দেহের মতো সোজা হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার সাথে শুয়ে আছে সে দেহটা। দেহটার অবস্থা আরো খারাপ। তার মুখের বিভিন্ন জায়গা থেকে মাংস জড়ে গিয়ে হাড় বের হয়ে গেছে। চোখগুলো পোকা খেয়ে ফেলেছে এবং পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। লাশটা যেন আমারই প্রতিবিম্ব, কারণ ধীরে ধীরে আমিও তার মতো হয়ে যাচ্ছি। বাবা আর কিছু বললেন না, কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন। সন্ধ্যার পর হুজুর আবার আমাদের বাসায় আসলেন। আমার অবস্থা দেখে বাবাকে বললেন, কেউ খুব খারাপভাবে আপনাদের ক্ষতি করতে চাইছে। আমি কিছুতে সুরাহা খুঁজে পাচ্ছি না। আপনারা ওকে ভালো কোনো ইমাম কিংবা কবিরাজের কাছে নিয়ে যান। হুজুর তার পরিচিত এক ইমামের ঠিকানা দিলেন। বাবা সেদিনই সেই ইমামকে আনার সব ব্যবস্থা করে ফেললেন। রাতে আনুমানিক 11টার দিকে সেই ইমাম সাহেব আসলেন। ইমাম সাহেব আমাকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে বললেন, ওর উপর কোনো লাশের মাধ্যমে কালো জাদু করা হয়েছে। যদি সেই দেহ বের করে জাদু নষ্ট করা না হয়, তাহলে আপনার ছেলেও সে দেহের মতো ধীরে ধীরে পচে যাবে। বাবা জিজ্ঞেস করলেন, কিভাবে জানবো সে দেহের খবর, আর কে বা এই জাদু করলো? ইমাম সাহেব পাশের ঘরে আসন বসালেন, বেশ কয়েকটা জিন হাজির করলেন। তার মধ্যে দুটো আমার ঘরে আগুনের গোলার মতো ঘুরপাক খাচ্ছিল। দীর্ঘ সময় পর উনি জানালেন, ওসমান যেদিন আপনার বড় ভাই মানে ওর চাচার বাসায় যায়, তার আগের দিন রাতে আপনার ভাই গত হয়ে গেছে। ওনার একমাত্র সম্বল এবং অসহায়ত্বের চিন্তায় তার বউ মানে ওর চাচি খুব ভেঙে পড়ে এবং রাগে ক্ষোভে এক কবিরাজের মাধ্যমে আপনার ছেলেকে তারই আপন চাচার দেহ দ্বারা কালো জাদু করা হয়। তারা আপনার ছেলের রক্ত, কাপড় এবং চুল সেই লাশের সাথে বিনা জানাজায় তাদের বাড়ির পেছনে দাফন করে দেয়। একই রক্তের মানুষ হয় জাদুটা ওসমানের উপর খুব খারাপভাবে প্রভাব ফেলেছে। যতক্ষণ না এগুলো সেই দেহ থেকে সরিয়ে পুনরায় তাকে জানাজার সাথে পরিপূর্ণভাবে দাফন করা হবে, ততক্ষণ এগুলো শেষ হবে না। বাবা ও ইমাম সাহেব তাৎক্ষণিক বের হয়ে পড়লেন, হয়তো দেহটা থেকে আমার জিনিসগুলো সরিয়ে তাকে পরিপূর্ণ জানাজার সাথে দাফন করার জন্য। আমি দেহটাকে দেখছিলাম আর ভাবছিলাম, কি অদ্ভুত মানুষের জীবন।
আমারই আপন চাচা দুদিন আগেও যে শক্তিমান একজন মানুষ ছিলেন, তার আজ কী অবস্থা।